আমাদের এই কোর্সের ফার্স্ট টপিক যেটা সেটা হলো বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টরস, অর্থাৎ সেমিকন্ডাক্টরের যে বেসিক বিহেভিয়ার আছে, প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো এখানে দেখানো হবে। একদম ফার্স্ট টপিক, বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টরস। তো প্রথমেই যেটা আসে যে সেটা হলো আমাদের এই চ্যাপ্টারে আমরা যে টপিকগুলো দেখব, সেই টপিকগুলো সম্পর্কে আমরা আগে একটু দেখে রাখি। তাহলে ফার্স্টেই আমাদের এই চ্যাপ্টারের ভেতর যেই টপিকগুলো আমরা দেখব, প্রথমটা আসবে হলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস অ্যান্ড দেয়ার প্রপার্টিজ, অর্থাৎ সেমিকন্ডাক্টরের ম্যাটেরিয়ালটা কিরকম হয়, সেটার প্রপার্টি কি থাকে। এর মাঝে প্রথম টপিক যেটা চার্জ ক্যারিয়ার্স ইন সলিডস, অর্থাৎ সলিড একটা সেমিকন্ডাক্টর যদি থাকে, সেই সলিড সেমিকন্ডাক্টরের ভিতরে চার্জের ক্যারিয়ার গুলো কি অবস্থায় থাকে। চার্জের ক্যারিয়ার বলতে বোঝানো হচ্ছে নর্মালি ইলেকট্রন আর হোল, এই দুটো ক্যারিয়ার কোন অবস্থায় থাকবে সেটা হলো প্রথমে আমরা দেখব চার্জ ক্যারিয়ার্স ইন সলিডস। তারপরে আসবে কি মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস, অর্থাৎ প্রথমে যে আমরা দেখব সেখানে ক্যারিয়ারের ডেনসিটি কিরকম হয় সেটা সম্পর্কে আমরা অনেক কিছুই দেখব, যে কিভাবে ক্যারিয়ার ডেনসিটি মেজার করা যায়, কি হবে না হবে সেটা। এরপরে মানে সেকেন্ড টপিকে এসে যেটা আসবে সেটা হলো মডিফাই কিভাবে করা যায়, এই ক্যারিয়ার ডেনসিটি যে আমরা পাচ্ছি, ক্যারিয়ার ডেনসিটিটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারবো, অর্থাৎ বাড়ানো বা কমানো, এই মডিফিকেশন। এবং থার্ডে যেটা আসবে ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স, অর্থাৎ এই ক্যারিয়ার কোন একটা সেমিকন্ডাক্টরের ভিতরে কিভাবে ট্রান্সপোর্ট হবে, ট্রান্সপোর্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এই তিনটা টপিক হলো আমাদের এই প্রথম চ্যাপ্টারের ফার্স্ট যে তিনটা টপিক। এখন আমরা প্রথমে যদি আসি, প্রথমটা কি বললাম যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এন্ড দেয়ার প্রপার্টিজ। তো প্রথম জিনিস যেটা, যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো আসলে কি। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বলতে বোঝানো হয় যেই ম্যাটেরিয়াল গুলা সাধারণত পর্যায় সারণীর 4 নাম্বার কলামে থাকে, সেগুলোকে আমরা বলি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সোজা বাংলায় যেটা অর্ধপরিবাহী। তো এইখানে কি আছে দেখো খেয়াল করে, যে আমাদের অর্ধপরিবাহী যে ম্যাটেরিয়াল গুলো বলবো, সাধারণত 4 নাম্বার কলামের এই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই ম্যাটেরিয়াল গুলোকে আমরা সেমিকন্ডাক্টর বলি। এর মাঝে আবার কার্বনকে আসলে সাধারণত সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা কখনো কাউন্ট করি না। এর কারণ হলো কার্বনের ডিফারেন্ট বিহেভিয়ার আছে। ধরো কার্বনের একটা রূপ হলো ডায়মন্ড। ডায়মন্ড জিনিসটা কি, একেবারেই অপরিবাহী, ইনসুলেটর। আবার আরেকটা রূপ হলো গ্রাফিন। গ্রাফিন হলো একেবারে খুব ভালো রকমের পরিবাহী। এই কারণে কার্বনটাকে আমরা সাধারণত এর মাঝে ক্যালকুলেশনে আনি না। আর এরপরে যে দুটো আছে সিলিকন, জার্মেনিয়াম, এই দুটো হলো আমাদের সবচেয়ে কমন ভাবে ইউজ হওয়া সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সিলিকনের পরিমাণটাই বেশি এই আমরা ইউজ করি, কারণ এটা খুব সহজলভ্য। বাট জার্মেনিয়ামও অনেক ইউজ করা হয়। এই কার্বন যে ইউজ করা হচ্ছে না, বা সিলিকন আর জার্মেনিয়াম যে ইউজ করা হচ্ছে, এর পিছনে একটা কারণও আছে। আমি যদি একটু সংক্ষেপে এটাও বলে আসি, তোমরা খেয়াল করে দেখো। সিলিকনের অ্যাটমিক নাম্বার আমরা জানি কত, 14। এটা কিন্তু আমাদের জানা আছে, সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, জার্মেনিয়ামের হলো 32, আর কার্বনের হলো 6। 6 যখনই হবে তখন কি বোঝানো হচ্ছে, যে এর সবচেয়ে ভেতরের যেই অরবিট, ধরো এটা হলো কার্বনের নিউক্লিয়াস, কার্বন বলো বা যে কোনো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এর প্রথম যে অরবিটটা আছে বা শেলটা আছে, এখানে থাকবে 2টা ইলেকট্রন, আর বাকি থাকে কি 4টা ইলেকট্রন। এই 4টা ইলেকট্রন থাকবে এই জায়গায়। এখন আমরা যদি সেম জিনিসটাই আমরা সিলিকনের জন্য চিন্তা করি, তখন কি হবে। সিলিকনের জন্য প্রথম 2টা ইলেকট্রন এখানে আছে, তারপরে এগুলো
8টা তারপরে ইলেকট্রন 8টা থাকবে হবে। এখানে, হ্যাঁ 8টা হবে এখানে, তার মানে এখানে 10টা শেষ হলো, আর বাকি থাকে কয়টা? 4টা। এই 4টা তো 4টা। থার্ড শেলে থাকে। এই থার্ড শেলের পজিশনটা কিন্তু এই প্রথম দুইটার মতন এত কাছে না। একদম প্র্যাকটিক্যালি যদি বলি, এই দুইটা যত কাছে, থার্ড শেলটা মোটামুটি ধরো এইরকম একটা ডিস্টেন্সে হয়তো থাকে, এরকম অনেক দূর দিয়ে যায় প্রথম দুইটা থেকে। প্রথম দুইটা অনেক কাছাকাছি, থার্ড ফোর্থ ধরো আরো দূরে থাকবে। তো এইখানে যেটা হয়, কার্বনের ক্ষেত্রে যেহেতু সবগুলাই প্রথম দুইটা শেলের ভিতরে আছে, এই কারণে এই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের কন্ট্রোল অনেক বেশি। নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকায় এটার অ্যাট্রাকশন অনেক বেশি। এই কারণে এটা খুব ফ্রিলি ইলেকট্রন নেয়া বা দেয়ার কাজগুলো করতে পারে না, বা শেয়ার করার কাজগুলো, যেটা সিলিকন বা এই জার্মেনিয়াম এই ম্যাটেরিয়াল গুলো বেশি করতে পারে। এই কারণেই কার্বনকে আসলে আমরা সরাসরি সেমিকন্ডাক্টরের ভিতরে রাখছি না, সিলিকন আর জার্মেনিয়ামকে বেশি রাখা হচ্ছে। তো এটাই হলো আমাদের মেইন কথা, যেটা সেটা হলো পর্যায় সারণীর যে 4 নাম্বার কলাম আছে, এই কলামের ম্যাটেরিয়াল গুলোকে আমরা সেমিকন্ডাক্টর বলছি। এর মাঝেও কার্বনকে আসলে আমরা একটু স্কিপ করে যাই, বাকি ম্যাটেরিয়াল গুলোকে আমরা বেশি এই সেমিকন্ডাক্টরের জন্য ইউজ করি। তো এখানে কথাটা আমি একবার পড়ে আসি। দ্য অ্যাটমস কেমিক্যাল অ্যাক্টিভিটি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল কল্ড দ্য ভ্যালেন্স ইলেকট্রনস অ্যান্ড হাউ কমপ্লিট দ্য শেল ইজ। অর্থাৎ একটা ম্যাটেরিয়ালের সবচেয়ে বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে সেটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। এখানে সিলিকনেরও কি সবচেয়ে বাইরের শেলে 4টা ইলেকট্রন, জার্মেনিয়ামেরও 4টা। যদি চিন্তা করো অ্যালুমিনিয়ামের থাকে 3টা, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 13, তার মানে কি 2 10 3, সবচেয়ে বাইরের শেলে 3। গ্যালিয়াম আর্সেনাইডের গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 31, তার মানে কি এটারও সবচেয়ে বাইরের শেলে থাকবে 3টা। বোরনের 5, এখানেও সবচেয়ে বাইরের শেলে 3টা। আবার ডান দিকে যদি চিন্তা করো, ফসফরাসের হলো 15, এখানে থাকবে 5টা। আবার আর্সেনিকের 33, এখানেও থাকবে 5টা। তাহলে কি এই 5 নাম্বার কলামের সবার হলো ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 5, 4-এর জন্য ভ্যালেন্স ইলেকট্রন 4, আর 3-এর জন্য ভ্যালেন্স ইলেকট্রন 3। এবং এই প্রপার্টিটার উপর বেস করি আসলে আমরা বলি যে 4 নাম্বার কলামে যেগুলো আছে এই কলামের ম্যাটেরিয়াল গুলো সেমিকন্ডাক্টর। তো এটা হলো একদম ইনিশিয়াল যে কথা, যে সেমিকন্ডাক্টর কিভাবে, আমরা এটাকে কেন সেমিকন্ডাক্টর বলছি। এখন কেন সেমিকন্ডাক্টর বলছি সেটা সম্পর্কে একদম ম্যাথমেটিক্যালি আরেকটা আলোচনা আসবে, 2-3টা স্লাইড পরেই আমরা দেখব। আপাতত এটাতে একটু পরে যাচ্ছি। এখন যেটা আসবে সেটা হলো কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের বাংলা হলো সমযোজী বন্ধন। আমরা এখন থেকে মোটামুটি এই কোর্সের ম্যাক্সিমাম জায়গায় আলোচনা করব সিলিকন নিয়ে, কারণ একটু আগে বললাম যে সিলিকন জার্মেনিয়াম দুইটাকে আমরা সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করি। এর মাঝেও সিলিকনের ইউজটা জার্মেনিয়ামের চেয়ে অনেক বেশি। তো আমাদের সবচেয়ে কমন ভাবে ইউজ হওয়া সেমিকন্ডাক্টর হলো সিলিকন, এই কারণে সিলিকন নিয়ে আমাদের আলোচনাটাই বেশি হবে। তো এখানেই দেখো, আমরা যদি একটু চিন্তা করি যে এই সিলিকনের ব্যাপারে যদি বলি, সবচেয়ে বাইরের শেলে তো 4টা ইলেকট্রন আছে, এখানে প্রত্যেকটা দাগ দিয়ে এক একটা ইলেকট্রন বোঝানো হচ্ছে। তাহলে বাইরের শেলে 4টা ইলেকট্রন থাকবে। এখন পাশের সিলিকন যেটা থাকবে তারও তো বাইরের শেলে 4টা আছে। ধরো আমি এটা নিয়ে চিন্তা করছি, এর যেমন বাইরের শেলে 4টা, এরও 4টা, এরও 4টা, সবারই 4টা করে ইলেকট্রন আছে। এবার যে কোনো ম্যাটেরিয়ালেরই একটা কমন টেন্ডেন্সি তোমরা জানো, সেটা হলো উপরের যে অক্টেভটা আছে বা অষ্টক আছে সেই অক্টেভটাকে ফুলফিল করা, যেন বাইরের শেলে 8টা করে ইলেকট্রন থাকে। এই জিনিসটা সব ম্যাটেরিয়ালে চায়, এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো বা আগেও দেখেছো যে এটার একটা কমন টেন্ডেন্সি থাকে। এই কাজটা করার জন্য কি হবে, আমাদের এই যে মাঝখানের সিলিকন তার তো চারপাশে 4টা ইলেকট্রন আছেই, সে করবে কি আরো 4টা সিলিকনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে ওর সাথে একটা শেয়ার করলো, ওর সাথে একটা শেয়ার করলো, ওর সাথে একটা শেয়ার করলো, ওর সাথে একটা শেয়ার করলো। এখন কি শেয়ারের পরে হয়ে গেল যে ওরও এখন বাইরে দেখা যাচ্ছে এই 2 2 4 2 6 2 8, 8টা ইলেকট্রন হয়ে গেছে। অর্থাৎ ওই যে অক্টেভ ফুলফিল করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা এখানে ফুলফিল হচ্ছে, তার বাইরে শেলে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। এইভাবে যেই বন্ডগুলো তৈরি হয় সেই বন্ডগুলোকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড।
এই যে এখানে বলাই আছে কোভ্যালেন্ট বন্ডস এমফাসাইজেস দ্য শেয়ারিং অফ ভ্যালেন্স ইলেকট্রনস। তার মানে কোভ্যালেন্ট বন্ড এমফাসাইজ করে মানে গুরুত্ব দেয় ভ্যালেন্স ইলেকট্রনের শেয়ারিংটাকে। ভ্যালেন্স ইলেকট্রন মানে সবচেয়ে বাইরের শেলে যে ইলেকট্রন থাকে সেটা। এটাই হলো কোভ্যালেন্ট বন্ড বা বাংলায় যাকে তোমরা আগে পড়ে এসছো সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন থেকে মানে আমাদের কি আরো তো অনেক রকম বন্ধন আছে, বাট সমযোজী বন্ধনটাই এই সেমিকন্ডাক্টরের জন্য সবচেয়ে কমনলি ইউজ হওয়া একটা বন্ধন। বাকি সব বন্ডগুলো অত বেশি ইউজ হয় না। এখন দেখো আমরা যে মাত্র ফিগারটা দেখলাম, আচ্ছা এই ফিগারটা পরেই দেখি, আগের ফিগারটা আরেকবার দেখো। এখানে কি আছে খেয়াল করো, এখানে তো প্রত্যেকটা ইলেকট্রন এক একটা বন্ডের মধ্যে একদম ফিক্সড অবস্থায় আছে, কোনো ইলেকট্রন ফ্রি অবস্থায় নাই, তাই না? যে এইখানে যদি বলি এই ইলেকট্রনটা এই বন্ডের মধ্যে আছে, এই ইলেকট্রনটা এইখানে বন্ডের মধ্যে আছে, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনই একটা ফিক্সড বন্ডের মধ্যে একদম বসে আছে। এই অবস্থায় আমরা যদি বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, সাপোজ আমি এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম, ইলেকট্রিক ফিল্ড দিলে কি হবে, নর্মাল কেসে কোনো ইলেকট্রন ফ্রি থাকলে সে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ ইলেকট্রন যদি ফ্রি থাকতো তাহলে একটা ইলেকট্রন এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই দিকে যাওয়ার চেষ্টা করত। বাট এখন যেহেতু ইলেকট্রনগুলো কোথাও ফ্রি নাই, তাহলে সে কি কোথাও যাওয়ার তার সুযোগ পাচ্ছে না, এক জায়গায় একদম আটকে আছে। এই অবস্থার কারণে যেটা হবে, যখন একটা কোভ্যালেন্ট বন্ড এরকম অবস্থা থাকে, এর মধ্য দিয়ে কোনো কারেন্টের ফ্লো হয় না বা ইলেকট্রনের ফ্লো হয় না। কারেন্টের ফ্লো মানেই তো বেসিক্যালি ইলেকট্রনের ফ্লো। সো ইলেকট্রন বা কারেন্ট কোনো কিছুই ফ্লো হচ্ছে না যখন কোভ্যালেন্ট বন্ডটা এই অবস্থা আছে। এই অবস্থাটা কখন হয়? সাধারণত প্র্যাকটিক্যালি বলা হয় 0 কেলভিন টেম্পারেচারে, যেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রাতে কি কোনো রকম এনার্জি বাইরে থেকে পাচ্ছে না, সো সে প্রত্যেকটা ইলেকট্রন নিজের জায়গায় একদম বসে থাকবে। এবার দেখি যদি আমরা এনার্জি বাড়াই, সেটা টেম্পারেচার হোক, লাইট হোক বা যে কোনো ফর্মেই হোক, আমরা যদি এই বন্ডের বা এই ম্যাটেরিয়ালটার মধ্যে বাইরে থেকে এনার্জি দিতে থাকি, তখন কি হবে দেখো। প্রথম যেটা হবে যে কিছু এনার্জি পেলে একটা ইলেকট্রন তার বন্ডের মধ্যে এক জায়গায় বসে কাঁপতে শুরু করবে। এনার্জি আসছে, সেই এনার্জির কারণে সে ভাইব্রেট করতে থাকবে, কাঁপতে থাকবে কন্টিনিউয়াসলি। এনার্জির পরিমাণটা যখন মোটামুটি একটা সাফিসিয়েন্ট লেভেলে চলে যায়, যে অনেকটা এনার্জি চলে আসছে, তখন কি হবে, এই ইলেকট্রনটা আর ওই বন্ডের ভেতরে থাকবে না, বন্ড ভেঙে বাইরে চলে আসবে। তখন আমরা বলবো এই যে একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে। তার মানে এই ইলেকট্রনটাতে শুরুতে এই ম্যাটেরিয়ালে যখন এনার্জি দেওয়া হচ্ছিল সবগুলো ইলেকট্রনই কাঁপছে, কাঁপতে কাঁপতে দেখা গেছে বেশি এনার্জি পেলে একটা মিনিমাম এনার্জি লেভেল আছে, ওই এনার্জি লেভেলের উপরে গেলেই একটা ইলেকট্রন এই বন্ড থেকে ভেঙে আলাদা হয়ে গেল। এটাকেই তখন আমরা বলছি ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন আসলে কি হবে, এইবার যদি আমি কোনো ইলেকট্রিক ফিল্ড দিই এইদিকে, তাহলে কি হবে, এখন তো ফ্রি ইলেকট্রন আছে, সো এই ইলেকট্রনটা এই দিকে মুভ করবে। তার মানে কি হচ্ছে, যখন কোনো বাইরের এনার্জি ছিল না, তখন সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্টের ফ্লো হয় না, কারেন্টের পরিমাণ একেবারে জিরো থাকে। যখনই বাইরে থেকে এনার্জি দেয়া হচ্ছে, সেই এনার্জির কারণে ইলেকট্রন ফ্রি হচ্ছে, সেই ফ্রি ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের কারণে মুভ করবে, আর ইলেকট্রন মুভ করা মানেই আলটিমেটলি কারেন্ট জেনারেট হচ্ছে। সো এটা হলো ফ্রি ইলেকট্রন কিভাবে হয় এবং সেটা কারেন্ট ফ্লোতে কিভাবে হেল্প করে তার একদম বেসিক আইডিয়া হলো এটা। তো এই উপরে দেখো আমরা কি বলছি এখানে, যে অ্যাট হায়ার টেম্পারেচারস ইলেকট্রন গেইন থার্মাল এনার্জি। এই এনার্জিটাকে বলা হচ্ছে থার্মাল এনার্জি, যেহেতু টেম্পারেচারের কারণে হচ্ছে। ইলেকট্রন গেইনস থার্মাল এনার্জি অকেশনালি ব্রেকিং অ্যাওয়ে from the bonds and acting as free charge carriers until they fall into another incomplete bond। তার মানে এটা ফ্রি চার্জ ক্যারিয়ার হিসেবে চলতে থাকবে যতক্ষণ না এটা অন্য কোনো ইনকমপ্লিট বন্ডে গিয়ে পড়ছে, ততক্ষণ পর্যন্ত এটা ফ্রি থাকবে। তো এটা হলো একদম ফ্রি ইলেকট্রন কিভাবে আমরা পাই সেমিকন্ডাক্টরের ভেতরে, সেটার বেসিক আইডিয়া। ইলেকট্রন যখন ফ্রি পাওয়া যাবে তখন আলটিমেটলি কি হবে, যে ইলেকট্রন একটা ফ্রি হচ্ছে,
সেই ইলেকট্রনের কারণে তো আসলে আমরা একটা ভয়েড পাবো, শূন্য স্থান, তাই না? ধরো এখান থেকে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এই বন্ড ভেঙে চলে গেছে, তার মানে কি এখানে একটা শূন্য স্থান তৈরি হচ্ছে। এই শূন্য স্থানটাকে আমরা বলবো হোল। হোলের কনসেপ্টটা এখান থেকে আসে, যে ইলেকট্রন না থাকা মানেই ওইখানে একটা হোল আছে। এবার দেখো যে আমরা যদি এই এটার কথা চিন্তা করি, এখানে হলো আলাদা আলাদা সময়, T=T1 মানে প্রথম সময় এটা, তারপর T2 সময় এটা, T3 সময় এটা। তাহলে প্রথম সময় এটা হলো, সেকেন্ড সময় কি হচ্ছে, এইখান থেকে ইলেকট্রন একটা বন্ড ভেঙে এই হোলে এসে বসলো, তখন হোলটা চলে আসলো এখানে। এই যে দেখো সেকেন্ড ফিগারে যেটা, হোলটা এখানে, এই হোলে এসে ইলেকট্রনটা বসে গেছে। থার্ড ফিগারে কি হচ্ছে, এই জায়গা থেকে একটা ইলেকট্রন এসে এই হোলে বসলো, তাহলে হোলটা চলে আসলো এখানে, তার মানে হোলটা এখানে চলে আসছে। অর্থাৎ হোল কিন্তু নিজের জায়গা পরিবর্তন করছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে ইলেকট্রন। এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার কারণে হোলের পজিশনটা চেঞ্জ হচ্ছে। এটাকে একদম সহজে বোঝার জন্য বলা যেতে পারে চেয়ারের মতন। ধরো একটা চেয়ার, অনেকগুলা চেয়ার আছে, একটা চেয়ার খালি, কেউ যদি ওই খালি চেয়ারে, মানে এক চেয়ার থেকে উঠে গিয়ে ওই খালি চেয়ারে বসে, তার মানে কি চেয়ার এখন খালি থাকবে অন্য জায়গায়, চেয়ারটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়নি, কিন্তু খালি জায়গাটা সরে গেল। তো এই খালি জায়গা যে সরে যাচ্ছে, এটাকেই বলা হয় হোলের মুভমেন্ট। আমরা যে বলি হোলের ডিরেকশন, আলটিমেটলি ইলেকট্রনের ডিরেকশন কি হলো, ইলেকট্রন এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো। তো আমরা বলতে পারি ইলেকট্রনের ডিরেকশনটা মোটামুটি এই ডিরেকশনে। ঠিক একইভাবে হোলটা শুরুতে এখানে ছিল, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, অর্থাৎ হোলের ডিরেকশনটা আসলো এই ডিরেকশনে। সো আমরা যে একদম বেসিক ট্রিপলির একটা কনসেপ্টেই বলি যে ইলেকট্রন আর হোল একটা আরেকটার অপোজিট ডিরেকশনে মুভ করে, সেই ঘটনাটা আসলে এইভাবেই হচ্ছে, যে ইলেকট্রন যাচ্ছে এক ডিরেকশনে, হোল যাচ্ছে অন্য ডিরেকশনে। তো এখানে দেখো যে when freed from a covalent bond an electron leaves a void behind because the bond is now incomplete, এই বন্ডটা এখন ইনকমপ্লিট, এটাকেই বলা হচ্ছে কল্ড এ হোল। such a void can readily absorb a free electron if one becomes available। তার মানে যখন এরকম একটা হোল থাকবে, সে যে কোনো একটা ইলেকট্রন ফ্রি হলেই সেটাকে অ্যাবজর্ব করতে পারবে। যে এখানে যেটা ছিল যে শুরুতে, ধরো এখানে একটা হোল আছে, এখান থেকে যখন একটা ইলেকট্রন বন্ড থেকে বের হয়ে গেল, সেই ইলেকট্রনটাকে সে অ্যাবজর্ব করে নিল, আবার অন্য জায়গা থেকে আরেকটা ইলেকট্রন ফ্রি হলে এ অ্যাবজর্ব করে নিবে, এরকম অ্যাবজর্পশন চলতে থাকবে। আচ্ছা, ইলেকট্রন আর হোল, মানে ফ্রি ইলেকট্রন আর হোল, এই দুইটা কনসেপ্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত যে দুই তিনটা টপিক স্লাইড দেখালাম। জি না স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের ব্যান্ড গ্যাপ এনার্জি। ব্যান্ড গ্যাপ এনার্জি জিনিসটা কি, যে আমরা বললাম একটু আগে, তোমাদেরকে যে জিনিসটা বললাম, যে ইলেকট্রন ফ্রি হবার জন্য মিনিমাম একটা এনার্জি পেতে হবে। মিনিমাম যেই পরিমাণ এনার্জি পেলে একটা ইলেকট্রন ফ্রি হবে, সেই পরিমাণ এনার্জিকে বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি। ঠিক আছে, দেখো যে সংজ্ঞাতেই বলছে, the minimum energy required to dislodge an electron from a covalent bond is called the band gap energy and denoted by Eg। ব্যান্ড গ্যাপ এনার্জিকে প্রকাশ করা হয় Eg দিয়ে, এই যে Eg। This minimum is a fundamental property of material. For silicon, Eg equal to 1.12 electron volt। তার মানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য ইজির ভ্যালুটা ফিক্সড। ঠিক আছে, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ইজির ভ্যালুটা চেঞ্জ হবে না, এটা মানে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল চেঞ্জ হবে না, হবে, কিন্তু একই ম্যাটেরিয়ালের জন্য ইজির ভ্যালু সবসময় ফিক্সড। সেটাই বলে দিচ্ছে ইলেকট্রনের জন্য ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট মানে কি জানা আছে? ইলেকট্রন ভোল্ট হলো একটা এনার্জির ইউনিট। 1 ইলেকট্রন ভোল্ট, আমি যদি বলি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6
ইন্টু 10⁻⁻19। এটা কি একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু না? 1.6 ইন্টু 10⁻⁻19। এই জি এই স্যার। পরিমাণ জুল এনার্জিকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে 1.12 ইলেকট্রন ভোল্ট মানে কি? 1.12 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। সো যখনই আমাদের ইলেকট্রন ভোল্টের কোনো কিছু থাকবে সেটাকে যদি জুলে কনভার্ট করতে হয়, সরাসরি 1.6 ইন্টু 10⁻⁻19 এটা দিয়ে গুণ করে দিলেই জুলে কনভার্ট হয়ে যাবে। তো এটা হলো আমাদের একটা সিলিকনের ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু। দ্য নাম্বার অফ ইলেকট্রনস ডিপেন্ড অন বোথ ইজি অ্যান্ড টি। তার মানে এই ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু কত সেটার উপর যেমন ফ্রি ইলেকট্রন কত কয়টা আছে সেটা ডিপেন্ড করবে, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে টি। টি মানে হলো টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার যত বেশি তত কি আমার ইলেকট্রন বেশি জেনারেট হবে। আমরা একটু আগেই দেখলাম টেম্পারেচার বাড়া মানেই তো এনার্জি পাচ্ছে, এনার্জি পেলেই ইলেকট্রন ফ্রি হয় বেশি। A greater Eg translates to fewer electrons but a higher T yields more electron. আবার দেখো ইজির ভ্যালু যদি বেশি হয়, ইজি মানে কি? ব্যান্ড গ্যাপ এনার্জি। যে পরিমাণ এনার্জি পেলে একটা ইলেকট্রন ফ্রি হবে সেটা হলো ব্যান্ড গ্যাপ এনার্জি। যদি বেশি এনার্জি পেলে একটা ইলেকট্রন ফ্রি হয় তাহলে কি হবে? যে ইজির ভ্যালু বেশি হওয়া মানে ইলেকট্রন আসলে কম ফ্রি হবে। সহজ কথা, যে আমি ধরো যে একটা ইলেকট্রন ফ্রি করতে আমার ধরে নিলাম যে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি দরকার একটা ম্যাটেরিয়ালে, আরেকটা ম্যাটেরিয়ালে ওই একটা ইলেকট্রন ফ্রি করতেই 5 ইলেকট্রন ভোল্ট এনার্জি দরকার। তাহলে কি আমি যদি 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিই, প্রথম ম্যাটেরিয়ালে 5টা ইলেকট্রন ফ্রি হয়ে যাবে, পরের ম্যাটেরিয়ালে 2টা ইলেকট্রন ফ্রি হবে। অর্থাৎ যেটার ইলেকট্রন ভোল্ট ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু বেশি সেখানে ইলেকট্রন ফ্রি কম হচ্ছে একই এনার্জি দিলে। দ্য ডেন্সিটি or concentration of electrons, that is the number of electrons per unit volume, is denoted by Ni. তার মানে ইলেকট্রন কয়টা ফ্রি হচ্ছে সেটাকে প্রকাশ করা হয় Ni দিয়ে। এবং এই Ni বের করার জন্য একটা ইকুয়েশন আছে, 5.2 ইন্টু 10⁻15 ইন্টু T⁻3/2 ইন্টু মাইনাস ইজি বাই 2kT। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এইটার ইউজটা দেখবো না, নেক্সট ক্লাসে আমরা শুরুই করব এই ইকুয়েশনটা দিয়ে একটা এক্সাম্পল করে। আজকের ক্লাসের এটার ইউজ দেখবো না। এটা কি জিনিস আগে বুঝে রাখি। দেখো এনআই মানে হলো কোন একটা ম্যাটেরিয়ালের ইউনিট ভলিউম। ইউনিট ভলিউম বলতে সাধারণত আমরা ইলেকট্রনিক্সে বলি 1 কিউবিক সেন্টিমিটার। তার মানে 1 কিউবিক সেন্টিমিটার যদি সেমিকন্ডাক্টর থাকে বা সিলিকন নিয়ে চিন্তা করি, সিলিকন যদি থাকে তাহলে তার মাঝে কয়টা ইলেকট্রন ফ্রি আছে সেটা বের করার ইকুয়েশন হলো এটা। নেক্সট ক্লাসে আমরা এটা বের করব। আপাতত প্যারামিটার গুলো দেখো। এখানে টি বলতে বোঝানো হচ্ছে কত টেম্পারেচারে আছে, ইজি হলো এই ব্যান্ড গ্যাপ এনার্জি, আর কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। দেখো এই যে এখানে লেখা আছে কেটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট। 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন, এটার ভ্যালু হলো 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। তোমাদের ক্যালকুলেটর যে ইউজ করো, সাইন্টিফিক ক্যালকুলেটর, ওখানে দেখবা ওই 40টা কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে না? ওই যে কনস্ট্যান্ট চেপে 40টা ভ্যালু আছে বিভিন্ন কনস্ট্যান্টের, ওখানে খুঁজলেই দেখবা কে দেয়া আছে, কে এর ভ্যালুটা ওখানে তোমরা পাবা। তো এটা খুব মুখস্থ রাখাটা খুব জরুরি না, কাজ করতে করতে আসলে মুখস্থ হয়েই যায়, কিন্তু শুরুতে এটা মুখস্থ করতেই হবে এমন কোনো কিছু না, ক্যালকুলেটর এটার ভ্যালু অ্যাভেলেবেল আছে। তো এই হলো আমাদের ব্যান্ড গ্যাপ এনার্জি ভ্যালু, এবং ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে কিভাবে আমরা ফ্রি ইলেকট্রনের সংখ্যা বের করতে পারি সেটার ভ্যালু। আজকে আমরা পরের টপিকসে আর আগাচ্ছি না। পরের টপিকস বলতে এই ইকুয়েশনটা ইউজ করে একটা ম্যাথ করব, এটা আমরা নেক্সট ক্লাসে করব। একটা জিনিস একটু বলে রাখি, যে ধরো এইখানে আমরা দেখলাম কি সিলিকনের ইজির ভ্যালু হলো 1.12 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের জন্য ইজির ভ্যালু হলো 0.66 ইলেকট্রন ভোল্ট। এটা একটু মাথায় রাখো, 0.66 ইলেকট্রন ভোল্ট, এটা হলো ইজির ভ্যালু ফর জার্মেনিয়াম। আবার যদি আমরা বলি ডায়মন্ডের কথা, বললাম একটু আগে, ডায়মন্ডের কথা যদি চিন্তা করো,
তাহলে ওইখানে ইজির ভ্যালু হয় 2.5 ইলেকট্রন ভোল্ট। আরেকটা খুব কমনলি ইউজ করা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে গ্যালিয়াম আর্সেনাইড। আমরা যত রকম লাল রঙের এলইডি দেখি বা লাল রঙের কি বলবো লাল লেজার যা আছে, এলইডি কি যে আমরা যে মাউস ইউজ করি, মাউসের নিচেও তো লাল এলইডি আছে একটা, বা বিভিন্ন জায়গায় জি মোবাইলে স্যার। বলো অথবা তোমাদের মোবাইল কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন জায়গায় লাল এলইডি কিন্তু সবচেয়ে কমন। এই লাল এলইডি গুলো তৈরি করা হয় গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে। এই গ্যালিয়াম আর্সেনাইডের ইজির ভ্যালু হলো 1.42 ইলেকট্রন ভোল্ট। এটাও খুব কমনলি ইউজ করা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। আপাতত কম্পাউন্ড সেমিকন্ডাক্টর নিয়ে তোমাদের এই কোর্সে তেমন একটা আলোচনা নাই, শুধু ভ্যালুগুলো দেখে রাখো। এটার জন্য হলো 1.42 ইলেকট্রন ভোল্ট। ইনসুলেটর হিসেবে আমরা ইউজ করি সবচেয়ে বেশি সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের জন্য এইজির ভ্যালু হলো 9 ইলেকট্রন ভোল্ট। তার মানে দেখো অনেক বেশি বেশি ব্যান্ড গ্যাপ এনার্জির কারণে এটাকে ইনসুলেটর বলা হচ্ছে। তো যত কম থাকবে তত কম এনার্জি দিলে আমরা বেশি ইলেকট্রন পাবো। এই ব্যান্ড গ্যাপ এনার্জিটা এই কারণেই খুব ইম্পর্টেন্ট। আমরা যে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর বলি, এই মেইন পার্থক্যটা আসলে ম্যাথমেটিক্যালি আসে ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু থেকে। সিলিকন বা জার্মেনিয়াম বা ডায়মন্ড এগুলাতে ইজির ভ্যালু একটু মাঝামাঝি, সিলিকন ডাইঅক্সাইডে অনেক বেশি, এই কারণে এটা ইনসুলেটর, যেটা কম এটা মেটাল। আচ্ছা, আমরা মনে হয় 1 মিনিটেরও কম আছে, আজকের আমি আপাতত এখানে ক্লোজ করে দিচ্ছি। তোমরা দেখো কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করো। নেক্সট ক্লাস হবে শুক্রবার 8:30টায়, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আমি তাহলে আপাতত ক্লোজ করে দিচ্ছি। ভিডিওটা আমি কিছুক্ষণ পরে রাতে আপলোড করে দিব। ঠিক আছে স্যার। আর তোমাদের আজকের এই পর্যন্ত স্লাইডটাও আমি দিয়ে দিব, দেখি। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। ওকে স্যার, আল্লাহ হাফেজ।